নমস্কার বন্ধুগণ, আজ 4 ছবিতে আমরা মাল্যদান করলাম। তিনি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। শ্যামাপ্রসাদ মুখার্জির আজ জন্মদিন। যিনি এই ভারত তথা পশ্চিমবাংলার এক ঐতিহাসিক ব্যক্তিত্ব, এক ঐতিহাসিক চরিত্র। কিন্তু দুর্ভাগ্যের হলো এটা সত্য, কংগ্রেস, সিপিএম, বর্তমান তৃণমূল কংগ্রেসের আমলে তার প্রকৃত মূল্যায়ন হয়নি। তাই একজন বিজেপির সক্রিয় কর্মী হিসাবে আমি মনে করি শ্যামাপ্রসাদের মূল্যায়ন, প্রকৃত মূল্যায়ন করার চেষ্টা করছি। বন্ধুগণ, আপনারা জানেন যে শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলার বাঘ আশুতোষ মুখার্জির দ্বিতীয় সন্তান। 1901 সালে আজকের দিনে তিনি কলকাতায় জন্মগ্রহণ করেন। ছাত্র হিসাবে তিনি ছিলেন একজন প্রতিষ্ঠিত। প্রেসিডেন্সি কলেজে ইংরেজি সাহিত্যে অনার্সে প্রথম বিভাগে প্রথম হন। পরবর্তীকালে আইন নিয়ে পড়াশোনা করার সময় তিনি প্রথম বিভাগে প্রথম হন। এরকম একজন কৃতি ছাত্র। পরবর্তীকালে তিনি রাজনীতিতে আসতে চাননি, কিন্তু সেই সময় যে রাজনীতির বাস্তবতা পরিস্থিতি বিচার করে তিনি উপলব্ধি করেছিলেন কংগ্রেস এবং কমিউনিস্টদের সাথে ইংরেজদের চক্রান্তে এই দেশের হিন্দুদের অস্তিত্ব, বিশেষত বাংলার হিন্দুদের অস্তিত্ব বিপন্ন বোধ হবে। তাই তিনি হিন্দুদের স্বার্থ রক্ষায় রাজনীতিতে এসেছিলেন। রাজনীতিতে আসার পর তিনি ভারতবর্ষের যে ভাগের যে প্রক্রিয়া তৎকালীন কংগ্রেস এবং মুসলিম লীগ করছিল, তিনি তার বিরোধিতা করে অখণ্ড ভারতের প্রয়াস চেষ্টা চালিয়েছিলেন। অখণ্ড ভারত যাতে থাকে তার জন্য তিনি প্রচেষ্টা করেছিলেন। কিন্তু বন্ধুগণ, দুর্ভাগ্যের হলো সত্যিই কংগ্রেস, মুসলিম লীগ এবং ইংরেজদের চক্রান্তে এই দেশ ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছিল এবং তিনি তখনই উপলব্ধি করেছিলেন হিন্দু অধ্যুষিত এই পশ্চিমবাংলা, আজকের পশ্চিমবাংলা পাকিস্তানের অন্তর্গত করারও একটা প্রক্রিয়া কংগ্রেস মুসলিম লীগ মিলে করেছিল, যার প্রবল বিরোধিতা তিনি করেছিলেন। তার বিরোধিতায় সেদিন কিছু মানুষকে তিনি সঙ্গে নিয়ে একটা যে দুরন্ত প্রতিক্রিয়া করেছিলেন, অসাধ্য সাধন এক কথা তিনি করেছিলেন বলে আজকে আমরা এই পশ্চিমবাংলার বুকে আছি। তাছাড়া হয়তো আমরা এই পাকিস্তান, বর্তমান যেটা বাংলাদেশ, তার অন্তর্গত হতাম। আপনারা বাংলাদেশের বর্তমান ছবি দেখেছেন। সেই স্বাধীনতার সময় যেখানে হিন্দুদের সংখ্যা ছিল 30%, আজ সেখানে 7 থেকে 8% হিন্দু। তাদের সেখানকার অত্যাচারে তারা আজকে ঘর ছাড়া। তাই শ্যামাপ্রসাদ মুখার্জি আজ আমাদের কাছে, হিন্দুদের কাছে শুধু নয়, সমগ্র মানব সমাজের কাছে তিনি আজ তার বাস্তবতা, গুরুত্ব, ঐতিহাসিক রয়েছে। শ্যামাপ্রসাদ মুখার্জিকে এদেশের ঐতিহাসিকরা, বামপন্থী তথা কংগ্রেসী ঐতিহাসিকরা তার চরিত্র প্রকৃত মূল্যায়ন করেননি তো অবশ্যই, বরঞ্চ তারা অবমূল্যায়ন করেছেন, তাকে সাম্প্রদায়িক দৃষ্টিতেই দেখার চেষ্টা করেছেন। কিন্তু আপনারা জানেন শ্যামাপ্রসাদ মুখার্জি তৎকালীন এই যে বাংলার তখন প্রধানমন্ত্রী বলা হতো, এখন যাকে মুখ্যমন্ত্রী বলা হয়, ফজলুল হক মন্ত্রিসভায় তিনি অংশগ্রহণ করেছিলেন, যেটাকে শ্যামা হক মন্ত্রিসভা নামে আমরা চিনি। সেখানে তারা এই বাংলার উন্নয়নের ব্যাপারে তারা যৌথভাবে একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, যার নথি, যার প্রমাণ অনেক ঐতিহাসিক আমাদের সামনে তুলে ধরেছেন এবং অনেকে সেটা জানেন। কিন্তু দুর্ভাগ্যের সাথে এই দেশের ইতিহাসে ঐতিহাসিকরা সেটা স্বীকার করেননি। শ্যামাপ্রসাদ মুখার্জি তার
ব্যক্তিগত দক্ষতা, ব্যক্তিগত উপলব্ধি, তিনি পরবর্তীকালে স্বাধীন ভারতে তিনি প্রথম শিল্পমন্ত্রী হন জওহরলাল নেহরুর সময়। এ প্রসঙ্গে আপনাদের একটা কথা মনে করিয়ে দিই, জওহরলাল নেহরুর সাথে তিনি কীভাবে মন্ত্রী হলেন এটা অনেকের হয়তো জানা আছে, আবার অনেকের হয়তো জানা নেই। তাই আমি যাদের জানা নেই তাদের প্রসঙ্গে বলছি। জওহরলাল নেহরু কংগ্রেসই করতেন, শ্যামাপ্রসাদ মুখার্জি তৎকালীন জনসংঘ করতেন। কিন্তু 47-এর পর যে সরকারটা হয় সে সরকারটা ইলেকটেড গভর্নমেন্ট থাকেনি, সেটা ছিল জাতীয় সরকার। তাই জাতীয় সরকারের হিন্দুদের প্রতিনিধিত্ব হিসাবে তিনি সেই মন্ত্রিসভায় যোগ দিয়ে শিল্প দপ্তরের দায়িত্ব নেন এবং যথেষ্ট দক্ষতার সাথে তিনি 2 বছরে যে শিল্প মন্ত্রী হিসাবে যথেষ্ট ছাপ রেখেছিলেন। তার আমলে চিত্তরঞ্জন লোক যে রেল কারখানা, ডিভিসি তথা মানে বিভিন্ন যে প্রজেক্ট আমরা তৎকালীন দেখি, হ্যাঁ, সেগুলো তিনি করেছিলেন মাত্র 2 বছরে। কিন্তু সেখান সময় বাস্তব পরিস্থিতিতে পূর্ব বাংলা থেকে প্রচণ্ড হিন্দুরা এ রাজ্যে আসে, তার ফলে এখানে একটা উদ্বাস্তুর সমস্যা তৈরি হয়। তখন একটা প্রস্তাব দেওয়া হয়, যে সমস্ত মুসলিমরা ওখানে চলে গেছেন এবং হিন্দুরা যারা এসেছেন তাদের মধ্যে একটা মানে স্থায়ী বন্দোবস্ত করার তিনি প্রস্তাব দেন পার্লামেন্টে। কিন্তু নেহরু তার সেই প্রস্তাব মানেননি। নেহরু লিয়াকত, তখন পাকিস্তানের লিয়াকতের সাথে একটা চুক্তি করে তিনি আমাদের আজকের যে সর্বনাশ, সে সর্বনাশের দিকে ঠেলে দিয়েছিলেন। শ্যামাপ্রসাদ মুখার্জি তার এই সিদ্ধান্ত না মেনে তিনি তার মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে পরবর্তীকালে জনসংঘ প্রতিষ্ঠা করেন। তারপর তিনি আজকের যে কাশ্মীর, এই কাশ্মীরে শেখ আবদুল্লাহ সরকারের হাতে বন্দী হন। কাশ্মীর তিনি গিয়েছিলেন এবং তার সেখানে কারাগারেই তার মৃত্যু হয়। তার মৃত্যুর রহস্য আমাদের আজও উদ্ঘাটিত হয়নি। তার মৃত্যুর রহস্য আজকেও আমরা দেশবাসীর কাছে প্রকৃত তথ্য জানতে পারিনি, কিন্তু তার কোনো প্রমাণ তৎকালীন শেখ আবদুল্লাহ এবং কংগ্রেসীরা রাখেনি। তাই বন্ধুগণ, আজকের এই বাস্তবতায় সেখানে আগামী দিনে পশ্চিমবাংলায় যে সমস্ত আমরা সাধারণ হিন্দু মানুষ বসবাস করি, তাদের কাছে আজকে শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শ তুলে ধরার খুবই প্রয়োজন। বর্তমানে রাজ্যে কংগ্রেস থেকে উদ্ভূত যে দল তৃণমূল কংগ্রেস, যে সম্পূর্ণ সাম্প্রদায়িক শক্তিকে উৎসাহ দিয়ে এ রাজ্য চালাচ্ছেন, তাতে আমরা আগামী দিনে একটা অন্য অশনি সংকেত দেখতে পাচ্ছি। তাই আমি আপনাদের কাছে একজন বিজেপি কর্মী হিসাবে আবেদন রাখছি, আগামী 2026 সালে আসুন এই অপশক্তিকে হটিয়ে আমরা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার প্রতিষ্ঠা করি এবং এই 2026 সালে যদি আমরা ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা করতে না পারি, যদি না শ্যামাপ্রসাদের আদর্শকে তুলে ধরতে না পারি, তাহলে আমাদের অস্তিত্ব যে বিপন্ন এটা অনেকেই উপলব্ধি করছেন। তাই বন্ধুগণ, আমি শ্যামাপ্রসাদ মুখার্জির আজকের জন্মদিনে আমার সাধারণ মানুষের কাছে আবেদন রাখছি, আসুন আগামী 2026-এ নির্বাচন, হিন্দুদের অস্তিত্ব রক্ষার নির্বাচনে শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শকে তুলে ধরার এটাই একটা উপযুক্ত সময়। এই সংক্ষিপ্ত বক্তব্য বলে আপনাদের সকলকে সশ্রদ্ধ প্রণাম এবং ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। ভারত মাতা কি জয়।